টিউমার ইমিউনিটি, আসলে আমরা তো জানি যে যেটাকে আমরা হচ্ছে নর্মালি ক্যান্সার বলে চিনি। আচ্ছা, ক্যান্সার মানে কমন যারা পিপল তারা ক্যান্সার নামে চেনে। সো এই যে ক্যান্সার আমাদের বডিতে যদি কারো কখনো হয়, তাহলে সেই ক্যান্সারের বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম কি কাজ করবে না? অবশ্যই করবে। সো এটার বিরুদ্ধে আমাদের ইমিউন সিস্টেম কিভাবে কাজ করে সেটা নিয়েই হচ্ছে আমরা একটু আলোচনা করব, যে আমাদের ইমিউন সিস্টেমের ক্যান্সারে কি ভূমিকা। ঠিক আছে, তো তার আগে তো শুরুতে আমাদের জানতে হবে যে ক্যান্সার জিনিসটা কি। ক্যান্সার জিনিসটা হচ্ছে, আমি ধরলাম এই যে নর্মাল সেল, এই যে আমাদের বডির নর্মাল সেল, তো এই সেলগুলার মাঝে কিছু চেঞ্জ আসে। সেই চেঞ্জটা আসতে পারে বিভিন্ন মিউটেশনের কারণে, জেনেটিক মিউটেশন, অথবা আমরা বলতে পারি জেনেটিক রিঅ্যাসর্টমেন্টের কারণে, অথবা আমাদের বিভিন্ন এজেন্টের জন্য দায়ী থাকতে পারে, বিভিন্ন কেমিক্যাল এজেন্টস, অথবা আমরা বলতে পারি বিভিন্ন যেগুলোকে আমরা কার্সিনোজেন্স বলি, যেগুলোর কারণে এই কার্সিনোমা বা টিউমার বা ক্যান্সারগুলো হয়। তা বাদে কিন্তু বিভিন্ন কেমিক্যাল এজেন্ট বাদেও ফিজিক্যাল এজেন্ট, যেমন হচ্ছে এক্স রে, তারপরে ইউভি লাইট, যেটা এরকম বিভিন্ন, ইভেন ভাইরাস দ্বারা হইতে পারে, হ্যাঁ, যেমন এপস্টেইন-বার ভাইরাস দ্বারা কার্সিনোমা হইতে পারে, তারপরে হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা কার্সিনোমা হইতে পারে, এবং ভাইরাস বাদেও ব্যাকটেরিয়া দ্বারাও কিন্তু হইতে পারে। কোন ব্যাকটেরিয়া দ্বারা হয় যেটা আমরা একটু পরেই দেখবো। তারপর হচ্ছে গিয়ে প্যারাসাইট দ্বারাও কিন্তু হইতে পারে, যেমন সিস্টোসোমা হেমাটোবিয়াম, এটা দ্বারাও কার্সিনোমা হওয়া পসিবল। সো আমরা মোটামুটি যেটা জানতে চাচ্ছি যে এই যে নর্মাল সেলগুলো, সেই নর্মাল সেলগুলোর মাঝে হুট করে দেখলাম যে সবগুলো তো সেমই থাকার কথা, এই লাল কালারেরই থাকার কথা, কিন্তু হুট করে এরকম কিছু সেল অ্যাপেয়ার করছে যেগুলো চেহারাতেও আলাদা এবং দেখবে স্ট্রাকচারও কেমন মানে উল্টাপাল্টা স্ট্রাকচার। সো এই যে মরফোলজি বা অ্যাটিপিয়া নর্মাল যে টিপিক্যাল স্ট্রাকচার সেটার থেকে অ্যাটিপিক্যাল হয়ে গেছে। এটা কি আমরা বলতেছি যে এটা হচ্ছে ক্যান্সার সেল বা টিউমার সেল। ঠিক আছে, এই মডিফাইড সেলগুলা। ওকে, সো এখন কথা হচ্ছে যে ক্যান্সার সেল মানে কি, এবং দেখা যায় এই সেলগুলো খুবই এক্সেসিভলি পলিফারেট করে, মানে কোনো বডির কোনো কন্ট্রোল থাকে না। হ্যাঁ, নর্মালি যে আমাদের বডিতে বিভিন্ন জিন থাকে, যেই জিনগুলা আমাদের সেল ডিভিশনকে কন্ট্রোল করে, যে আচ্ছা একটা সেল, এটা থেকে দুইটা হইলো, এবং এই দুইটা থেকে আবার পরবর্তীতে আমি ধরলাম আরও দুইটা হইলো। সো এই যে কন্ট্রোল, নর্মাল যে কন্ট্রোল সেল ডিভিশনের, এই নর্মাল কন্ট্রোলটা থাকে না, এই জিনটা কাজ করতে পারে না, এই জিনটা আমি ধরলাম মিউটেশন হয়ে গেছে, ফলে দেখা যেতে পারে যে অ্যাবনর্মাল বা মানে এক্সেসিভ আনকোঅর্ডিনেটেড পলিফারেশন হচ্ছে, এবং এর ফলে কিন্তু ক্যান্সার সেল তৈরি হচ্ছে। যেমন হচ্ছে নিওপ্লাজম, আমরা আলটিমেটলি টিউমারকে নিওপ্লাজম বলতে পারি, তারপরে কার্সিনোমা বলতে পারি। কোন ক্ষেত্রে কোনটা বলি সেটা আমরা প্যাথোলজিতে খুব ভালো করে জানি। আমরা জাস্ট এখানে জানবো যে নিওপ্লাজম বা টিউমার সেটা অ্যাবনর্মাল মাস অফ টিস্যু, অর্থাৎ দেখা গেছে যে মানে এরকম অ্যাবনর্মাল সেল হয়ে গেছে এবং সেই সেলগুলো মিলে একটা মাস অফ টিস্যু গঠন করছে, মাস মানে ভর, বা একটা স্ট্রাকচার গঠন করছে, যেটার গ্রোথ মানে এটার গ্রোথ এক্সিডস মানে অনেক বেড়ে যায়, এবং যেটা নর্মালি হওয়ার কথা ছিল, হয়তো বা নর্মালি থাকার কথা ছিল এরকম, বাট এটা হয়ে গেছে মানে অনেক এক্সেসিভ। সো এটাই বুঝাইছে যে মানে নর্মাল যে টিস্যু সেটার থেকে অনেক আনকোঅর্ডিনেটেড হয়ে যায়, এবং এই যে মানে এবং এরা সেম এক্সেসিভ ম্যানারই কিন্তু বাড়তে থাকে। আমরা মানে যেই কারণে এই জিনিসটা বাড়া শুরু করছিল, সেই কারণটাকে যদি আমরা সিজেশনও করে দিই, সেই ফ্যাক্টরটাকে বা সেই স্টিমুলাইটাকে, তারপর কিন্তু এরা বাড়তে থাকবে। সো পারসিস্ট ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার ইভেন আফটার সিজেশন অফ দ্য স্টিমুলাই, যেটা এই চেঞ্জটা শুরু করছিল। সো এইটাই হচ্ছে গিয়ে ডেফিনেশন। এই ডেফিনেশনটাকে আমরা বলি উইলিস ডেফিনেশন, এবং এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। এরপর আসা যাক যে আমরা দুই ভাগে ভাগ করি, বিনাইন আর ম্যালিগনেন্ট। তো বিনাইনের মধ্যে আমরা সাধারণত জানি ওমা লাস্টে থাকে, যেমন ধরো অস্টিওমা, লাইপোমা, কন্ড্রোমা। সো লাস্টে ওমা থাকে নর্মালি, কিছু ওমা থাকতে পারে, যেমন ধরো লিমফোমা, এটা কিন্তু যদিও ওমা আছে, বাট এটা কিন্তু ম্যালিগনেন্ট। সো সাধারণত বিনাইন নিওপ্লাজম মানে এগুলা বডিতে অ্যাবনর্মাল গ্রোথ করছে, ঠিক আছে, বাট স্টিল এগুলা বডির জন্য অতটা মারাত্মক ক্ষতিকর কিছু না, এটা মেটাস্টেসিস হবে না। আর ম্যালিগনেন্ট এগুলা দেখা যায় যে প্রাইমারি থাকে, সেকেন্ডারিকে আমরা মেটাস্টেটিকও বলতে পারি। প্রাইমারি বলতে এটা ম্যালিগনেন্ট, এটার ম্যালিগনেন্সি আছে, মানে এরা অন্যান্য আশেপাশের যে অর্গানগুলো আছে সেগুলোকে আক্রমণ করবে, ইনভেশন থাকবে, পাশাপাশি এরা ছড়ায়ও যাবে অন্য বিভিন্ন অর্গানে, ঠিক আছে।
সো এটাই ধরো কার্সিনোমা হয়েছে এক জায়গায়, বাট এটা হয়ে গেছে বোনেও চলে গেছে বা হাড্ডিতেও চলে গেছে। সো তার মানে কি এটা ছড়াই গেছে, এটাকে আমরা বলি মেটাস্টেসিস, যে ডিস্টেন্ট কোনো জায়গায় চলে গেছে। সো এটা থেকেই কিন্তু পরবর্তীতে অন্য একটা অর্গানে অ্যাটাক করছে, সেই জন্য সেকেন্ডারি বা মেটাস্টেটিক নিওপ্লাজম। সো নিওপ্লাজমের বা ক্যান্সার সেলসের কিছু কমন ফিচার্স আছে, যেমন এগুলো সিঙ্গেল একটা সেল থেকে কিন্তু, আমি ধরলাম এই যে একটা সিঙ্গেল সেল, সো এটা থেকেই দেখা গেছে মানে অ্যাবনর্মাল সেলসগুলো তৈরি হচ্ছে। সো একটা সিঙ্গেল সেল থেকে এটা অরিজিন হয় এবং এরা অটোনোমাস পলিফারেশন হয়, মানে পলিফারেশন হইতেই থাকে এমনি এমনি কোনো মানে এখানে যে ফ্যাক্টর এটাকে জাস্ট পলিফারেশনকে ত্বরান্বিত করতেছে এরকম না, এরা অটোনমিকলি বা নিজে নিজেই পলিফারেট হইতে থাকে একবার শুরু হইলে। এবং এরা কিন্তু অল্টার্ড মরফোলজি এবং গ্রোথ প্রপার্টিস থাকে, অর্থাৎ এক একজনের মরফোলজি এক এক রকম থাকে। ওই যে বললাম না, অ্যাটিপিয়া থাকে এবং দেখতে এক এক রকম হয়। সো চেনা কিন্তু ডিফিকাল্ট, ফলে আমাদের যে ইমিউন সিস্টেম এটাকে কিন্তু ফরেন হিসেবে আইডেন্টিফাই করে যে আচ্ছা এটা তো আমার বডির পার্ট না, আমার বডির সেল তো এরকম না, নর্মাল সেল তো এরকম না। সো তখন ওই জিনিসটা হয় এবং দেখা যায় যে নর্মাল গ্রোথ বা টিস্যু রিপেয়ার করার যে রেগুলেটরি সিগন্যাল সেটা কিন্তু মানে না, সেটা ফেইলার হয়ে যায়। এবং নর্মাল টিস্যু দেখা গেছে যে মানে আশেপাশের যে জায়গাগুলো আছে, ধরো আমি ধরলাম ইউরিনারি ব্লাডারে একটা কার্সিনোমা হয়েছে, তাহলে এটার আশেপাশে যে আরও জেনিটাল অর্গানসগুলো আছে সেখানে দেখা গেছে ইনভেডে করছে, সেখানে আক্রমণ করছে, সেগুলোকে এফেক্ট করতেছে সেই নর্মাল টিস্যুগুলোকে। সো এটা মেটাস্টেটিক গ্রোথ আর টু ডিস্টেন্স অর্গান, অর্থাৎ মেটাস্টেসিস হইতে পারে বিভিন্ন ডিস্টেন্ট অর্গানে, ঠিক আছে, ডিস্টেন্ট অর্গানে এটা চলে যেতে পারে, অনেক দূরের, কাছের কোনো অর্গান না। আচ্ছা, তারপর হচ্ছে ওই যে সেম দেখতে কিন্তু অ্যাপিয়ারেন্স ভ্যারি করে, এক ধরনের অ্যাপিয়ারেন্স থাকে বা দেখতে এক এক রকম লাগে। এবং এরা কিন্তু বিভিন্ন এদের মেমব্রেনে, এই সেলগুলো টিউমার সেলগুলোর মেমব্রেনে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন থাকে, ঠিক আছে, এই জিনিসটি পড়ে এবং অ্যান্টিজেনগুলো আমরা দেখবো। এবং টিউমার সেলসগুলো ইমমর্টাল সাধারণত, মানে নর্মালি কিন্তু টিউমার সেলসগুলো মরে না, ঠিক আছে। এখন তুমি যদি বিভিন্ন মানে কিল করার জন্য বিভিন্ন বাইরে থেকে কেমোথেরাপিটিক্স এজেন্ট দাও, তুমি টিউমার সেলকে কিল করতে পারো, বাট নর্মালি টিউমার সেলসগুলো কিন্তু ইমমর্টাল হয়। এবং জিন কন্ট্রোলিং যে সেল সাইকেল সেখানে মানে অ্যাবনর্মালিটি ক্রিয়েট করতে পারে, এবং যেটা পরবর্তীতে কিন্তু এটা করার কারণেই সেল সাইকেলের যে জেনেটিক কন্ট্রোল সেখানে অ্যাবনর্মালিটি ক্রিয়েট করার কারণেই দেখা যায় যে অ্যাবনর্মাল পলিফারেশন কিন্তু হয়। এবং বেশিরভাগ টিউমারই এই কাজটা করে। এবং এগুলো ভাইরাস, কেমিক্যালস, রেডিয়েশন এগুলো দ্বারা হইতে পারে। মেইনলি কী দ্বারা হয়, মানে কী ক্যান্সার করতে পারে কার্সিনোজেন্স হিসেবে, আমরা যদি বলি যে কার্সিনোজেনিক একটা সেল বা ম্যালিগনেন্ট একটা সেল, সেটাতে ট্রান্সফর্ম করতে হলে একটা নর্মাল সেলকে, তাহলে কী জিনিস দায়ী? ফার্স্ট কথা, কিছু হেরিডিটারি জিনিস থাকতে পারে, যেমন হচ্ছে কোনো মিউটেশন বা জেনেটিক জিন রিঅ্যারেঞ্জমেন্ট বা রিঅ্যাসার্টমেন্ট সেগুলো, অথবা বিভিন্ন এজেন্টস, যেমন ধরো ফিজিক্যাল এজেন্টসের মধ্যে এক্স রে, ইউভি রে, বা কেমিক্যাল কার্সিনোজেন্সের মধ্যে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস বা অ্যারোমেটিক অ্যামাইন্স। সো এগুলা, ঠিক আছে। তারপরে অনকোজেনিক ভাইরাস আছে, এপস্টেইন ভাইরাস, তারপরে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা সার্ভাইকাল ক্যান্সার করে মহিলাদের সার্ভিক্সে, তারপরে হিউম্যান টি সেল লিম্ফোটপিক ভাইরাস বা লিউকেমিক ভাইরাস। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে গেল। তারপরে অনকোজেনিক ব্যাকটেরিয়া, যেমন এটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা করে, এগুলা এপস্টেইন ভাইরাস বার্কিস লিম্ফোমা করে, নাজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা করে, এটা আমরা জানি। এবং এটা আলটিমেটলি হচ্ছে লিউকেমিয়া করবে। এবং অনকোজেনিক প্যারাসাইটও আছে, যেমন হচ্ছে সিস্টোসোমা হেমাটোবিয়াম। সো এটাও কিন্তু ক্যান্সার করতে পারে। এখন টিউমার ইমিউনোলজি বলতে বোঝায় যে আমরা ইমিউনোলজির একটা পার্ট যেটা ডিল করে কী নিয়ে, টিউমার সেলের গায়ে বিভিন্ন অ্যান্টিজেন থাকে এবং সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের বডির যে ইমিউনো কম্পিটেন্ট যে পার্টসগুলো আছে সেগুলো রেসপন্স তৈরি করবে। তো সেই জিনিসগুলো নিয়ে মেনলি আমরা টিউমার ইমিউনিটিতে আলোচনা করি। এবং এই টিউমার ইমিউনিটি যে কাজ করতেছে সেটার প্রমাণ আমরা কীভাবে পাইতে পারি? ফার্স্ট কথা, একটা টিউমার সেটার মেটাস্টেসিস হওয়ার কথা, কিন্তু আমি দেখতে পারতেছি যে আমাদের মানে প্রাইমারি টিউমার, আমি ধরলাম প্রাইমারি টিউমার, এটা আমরা রিমুভাল করলাম এবং রিমুভ করার পরে আমার মেটাস্টেসিসকে কন্ট্রোল করে রাখতে পারতেছি, এটা আমার ইমিউন সিস্টেমের জন্য। তার পাশাপাশি দেখা গেল যে আমরা টিউমারের সাইটে, ওই জায়গায় আমরা অনেক বেশি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এগুলো পাচ্ছি। তারপরে অনেক বেশি লিম্ফোসাইট পাচ্ছি আমরা হচ্ছে যেই জায়গায় ক্যান্সার ড্রেইন করতেছে ওই সকল জায়গায়। এবং টিউমার স্পেসিফিক টি সেলস এবং অ্যান্টিবডিস কিন্তু পেশেন্টের বডিতে পাওয়া যায়, এবং এগুলো ইন্ডিকেট করে যে পার্সনটার বডিতে ইমিউনিটি তৈরি হচ্ছে। এবং দেখা যায় যে ইমিউনো সাপ্রেশন হওয়ার পরে বা ইমিউনো ডেফিসিয়েন্সি হওয়ার পরে অনেক বেশি ক্যান্সারের চান্স বেড়ে যেতে পারে। কারণ হচ্ছে এটাই প্রমাণ করে, এই জিনিসগুলোই প্রমাণ করে যে আমাদের যারা সায়েন্টিস্ট ছিল তারা কীভাবে প্রমাণ পাইছে যে হচ্ছে আমাদের বডির ইমিউন সিস্টেম আসলেই ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। এইভাবেই প্রমাণ পাইছে যে আচ্ছা পার্সেন্টটা ইমিউনো সাপ্রেস হয়ে গেছে কোনো কারণে, যে কোনো কারণে অনেক দিন ধরে কর্টিকোস্টেরয়েডস নিচ্ছে, ইমিউনো সাপ্রেশন হয়ে গেছে। সো এখন দেখতে পারতেছি পার্সেন্টের ক্যান্সারের রিস্ক বেড়ে গেছে, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো। আচ্ছা, এবং টিউমার অ্যান্টিজেন নিয়ে এখন কথা বলবো, যে আসলে টিউমারের গায়ে বিভিন্ন অ্যান্টিজেন থাকতে পারে।
অ্যান্টিজেন কী জিনিস সেগুলো তো আমরা জানি। তো অ্যান্টিজেন মানে নর্মালি যেটা হয় যে টিউমার তো আমাদের নিজের সেল থেকেই তৈরি হয়, সো নিজের সেল থেকেই টিউমারটা পরবর্তীতে তৈরি হইতেছে, বাট সেটা কিন্তু যেহেতু অ্যাবনর্মাল প্রলিফারেশন হয় এবং এদের মরফোলজিতেও চেঞ্জ হয়, ফলে এদের বডিতে এদের স্ট্রাকচারে কিছু অ্যান্টিজেন আমরা পাই এবং এই অ্যান্টিজেনগুলো শুধু টিউমার সেলেই থাকে, আমাদের নর্মাল সেলে থাকে না। সেই অ্যান্টিজেনগুলোকে আমরা বলতেছি টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন, অনলি টিউমার সেলেই এক্সক্লুসিভলি শুধুমাত্র থাকবে। যেমন এটাকে আমরা টিএসও বলি, টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন, ঠিক আছে। সো এটা শুধু ম্যালিগন্যান্ট সেলেই থাকবে, এটা ম্যালিগন্যান্ট সেলে বাদে অন্য কোথাও থাকবে না, নর্মাল সেলে থাকবে না। এবং এবং যেটা হয় যে যখন এই যে মানে অ্যান্টিজেনগুলা এগুলা এমইসি ক্লাস 1 দ্বারা যদি প্রেজেন্টেড হয় তাহলে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স হয়। এবং এই যে অ্যান্টিজেনগুলো তৈরি হয় বা এই যে অ্যান্টিজেনগুলো আসে টিউমারের সেলের গায়ে, আমি ধরলাম এই যে টিউমার সেল, সো এখানে অ্যান্টিজেনগুলো আসে। সেই অ্যান্টিজেনগুলো হওয়ার কারণ কী? কারণ হিসেবে বিভিন্ন কেমিক্যাল এজেন্ট বা ফিজিক্যাল কার্সিনোজেন্সের জন্য দায়ী বা ভাইরাল কার্সিনোজেন্সের জন্য দায়ী, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং এই যে বললাম না আমরা হচ্ছে টিউমার সেল যেগুলো থাকে, এই যে টিউমার সেলস, তো টিউমার সেলসে সাধারণত আমরা কী বলছি অল নিউক্লিয়েটেড সেলস, এগুলোতে হচ্ছে এমএসসি ক্লাস 1 প্রেজেন্ট করতে পারে। সো এটা যেহেতু এটা কী করবে, এটা হচ্ছে এমএসসি ক্লাস 1, এটা হচ্ছে টিউমার সেল, এটা হচ্ছে টিউমার সেল। সো এই টিউমার সেলে এখানে এমএসসি ক্লাস 1 কিন্তু প্রেজেন্ট করতে পারবে। ফলে এখানে যেহেতু এমএসসি ক্লাস 1 দ্বারা এটার অ্যান্টিজেন, আমি বললাম এর গায়ে তো বিভিন্ন অ্যান্টিজেন আছে টিউমার সেলের গায়ে, সেই অ্যান্টিজেনটাকে এইভাবে প্রেজেন্ট করবে। কার কাছে প্রেজেন্ট করবে? অবশ্যই CD8 যে সেল আছে সেটার কাছে প্রেজেন্ট করবে। সো এটা যদি CD8+ সেল হয় তাহলে এটার যে রিসিপ্টর আছে সেই রিসিপ্টরের মাধ্যমে এই অ্যান্টিজেনটাকে কিন্তু এটার কাছে প্রেজেন্ট করবে, এটা টি সেল। সো এভাবে কিন্তু সেল মিডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে এই টিউমার সেলটাকে ডিস্ট্রয় নর্মালি আমাদের বডি ইমিউন সিস্টেম করতে চাবে। সো এটা হচ্ছে আমরা বললাম টিউমার স্পেসিফিক অ্যান্টিজেনের কথা। একটা আছে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, যেটাকে আমরা TAA বলে থাকি, এবং এটা কিন্তু নর্মাল সেলেও থাকতে পারে, ম্যালিগনেন্টও সেলেও থাকতে পারে। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট। এবং এটাকে আবার আমরা বলতে পারি অঙ্কোফেটাল আর নন অঙ্কোফেটাল। অঙ্কোফেটাল মানে হচ্ছে একটু ইমাজিন করো একটা ফেটাস যখন মার পেটে আসে তখন তার বডিতে নর্মালি এই যে আমরা অ্যান্টিজেনগুলো এই অ্যান্টিজেনগুলো পাওয়া যায়, ঠিক আছে। যেমন ধরো AFP, যেটাকে আমরা আলফা ফেটো প্রোটিন বলতেছি, আর একটা হচ্ছে CEA, কার্সিনো ইমব্রায়োনিক অ্যান্টিজেন, ঠিক আছে। সো এই যে AFP বা CEA এগুলো হচ্ছে অনকোফেটাল জিন, এগুলো ফেটাসে থাকে। নর্মালি যখন মানুষ জন্মগ্রহণ করে অ্যাডাল্ট হয় তখন তার বডিতে কিন্তু এগুলো থাকে না, কিন্তু তার বডিতে নতুন করে যদি আবার দেখা যায় যে ক্যান্সার অ্যাপেয়ার করছে, ক্যান্সার বা কার্সিনোমা হয়েছে, টিউমার হয়েছে, তখন কিন্তু আবার এগুলো অ্যাপেয়ার করতে পারে। সো এই জন্য এগুলো কিন্তু টিউমার মার্কার হিসেবে আমরা ইউজ করতে পারি। AFP CA নর্মালি ফিটাসে থাকার কথা, অথবা ক্যান্সার হইলে তখন পার্সনের ক্ষেত্রে থাকার কথা, তারপরে নর্মাল পার্সনে কিন্তু থাকবে না। এগুলোকে আমরা বলতেছি অনকোফেটাল জিন। যেমন AFP এটা হেপাটাইটিস কার্সিনোমার ক্ষেত্রে পজিটিভ হয়, CEA এটা কলোরেক্টাল কার্সিনোমা বা ব্রেস্ট ক্যান্সার, এরকম বিভিন্ন ক্যান্সারে পাওয়া যেতে পারে, প্যানক্রিয়াটিক ক্যান্সারেও পাওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে নন অনকোফেটাল মানে হচ্ছে এগুলো কিছু কার্বোহাইড্রেট অ্যান্টিজেন বা পোস্টেড স্পেসিফিক যে অ্যান্টিজেন জানি যেটা পোস্টেটিক ক্যান্সারে পাওয়া যায়, এগুলা বা হচ্ছে গিয়ে মানে অনকোফেটাল বাদে বাকি যে অ্যান্টিজেনগুলো যেগুলো নর্মাল সেল বা এমনি ম্যালিগন্যান্ট সেল উভয়ে পাওয়া যেতে পারে সেগুলোকে আমরা বলতেছি নন অনকোফেটাল জিন। যেমন আচ্ছা CA125 এটা জানি ওভারিয়ান ক্যান্সারের টিউমার মার্কার, CA199 এটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সারের টিউমার মার্কার। সো দেখা যায় যে মানে এই মার্কারগুলো বলতে বোঝায় যে টিউমার সেল, ধরো এই যে হচ্ছে ওভারিয়ান ক্যান্সার একটা টিউমার সেল, সো এই টিউমার সেলের গায়ে বা অ্যান্টিজেন হিসেবে আমি কিন্তু এগুলা পাবো, এটাই হচ্ছে মার্কার, টিউমার মার্কার আমরা বলি। সো এটা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এবং CA বলতে কী বোঝায় সেটা আমরা অনেকেই জানি না, CA মানে কার্বোহাইড্রেট, ঠিক আছে। এখন আসো যে এটার ইম্পর্টেন্স কী, মানে এই যে আমরা অ্যান্টিজেন নিয়ে পড়লাম, সো অ্যান্টিজেনের ইম্পর্টেন্স কী। এরা কিন্তু যেটা হয় যে এই অ্যান্টিজেনগুলা কিন্তু আমাদের ইমিউন রেসপন্স তৈরি করতে সহযোগিতা করে, কারণ হচ্ছে এরা ইমিউন রেসপন্স তৈরি করতে সহযোগিতা করবে। ফলে এর বিরুদ্ধে আমাদের বডিতে NK সেল বলি বা টি সেল বলি, স্পেশালি টি সেল বলতে CD8+, যেটা, কারণ মনে রাখবা সবসময় যেখানে সেল মিডিয়েটেড ইমিউনিটি মেনলি কাজ করে, ঠিক আছে। এখানে আমাদের অ্যান্টিবডি মিডিয়েশনের বেশি কাজ নাই বা অ্যান্টিবডি অতটা কন্ট্রিবিউট করে না, এখানে মেনলি CD8+ এবং NK ন্যাচারাল কিলার সেল বা ম্যাক্রোফেজ এগুলোই বেশি কাজ করে। আচ্ছা, সো একটা যে সার্ভিলেন্স সিস্টেম মানে আমাদের বডিতে ইমিউন রেসপন্স তৈরি হবে, সেটার মাধ্যমে তো এটা সার্ভিলেন্স করবে, তদারকি করবে যে আচ্ছা কোথায় টিউমার সেল আছে এবং সেগুলোকে আমার ডিটেক্ট করতে হবে, এবং এই ডিটেকশনে মিলিয়ে অ্যান্টিজেনগুলো সহযোগিতা করে। এবং যেটা মেনলি টিউমার স্পেসিফিক যে অ্যান্টিজেন যেটা শুধু টিউমার সেলের গায়ে আছে সেটা টিউমার ডায়াগনোসিসে সহযোগিতা করে, যেটাকে আমরা ইমিউনো ডায়াগনোসিস বলতেছি, যেহেতু আমরা মানে টিউমার সেলে অ্যান্টিজেনের মাধ্যমে করতেছি। আর টিউমার অ্যাসোসিয়েটেড যে অ্যান্টিজেন এটা মেনলি প্রোগনোসিস এবং রিকারেন্স হয়েছে কি না এই জিনিসগুলো, মানে থেরাপির পরে একটা থেরাপি আমি দিয়েছি কেমোথেরাপি, তারপরে কি এই জিনিসগুলো কেমন প্রোগনোসিস মানে কেমন সুস্থ হইতেছে, ঠিক হইতেছে কিনা, আমার ট্রিটমেন্ট ঠিক আছে কিনা বা রিকারেন্স হইতে পারে কিনা, এগুলো চেক করতে হচ্ছে আমরা টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন দেখি। টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন কিন্তু আমরা
মানে ডায়াগনোসিসের সহযোগী হিসেবেও আমরা ইউজ করতে পারি। সো এটার ডিফারেন্স যদি একটু দেখি, যে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন আর টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন। টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন এটা শুধুমাত্র টিউমার সেলেই থাকবে, আর টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন এটা নর্মাল সেল এবং টিউমার সেলে বোথেই থাকবে। এবং এটা হচ্ছে খুব কম টিউমার অ্যান্টিজেন হিসেবেই কিন্তু আমরা পাই, অর্থাৎ খুব কম টিউমারের ক্ষেত্রেই টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন পাই, বাট টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন কিন্তু মোস্ট অফ দ্য টিউমারেই আমরা পাবো। আচ্ছা, এবং এটা ইমিউনোলজিক্যালি খুব স্ট্রং, অর্থাৎ এরা খুব ভালো ইমিউন রেসপন্স তৈরি করতে পারবে, কিন্তু এরা ইমিউনোলজিক্যালি উইক, কারণ এরা ইমিউন রেসপন্স অত ভালো তৈরি করতে পারবে না। আর নর্মাল টিস্যুতে এটা অ্যাবসেন্ট থাকবে, এটা নর্মাল টিস্যুতে প্রেজেন্ট থাকবে, এবং প্রেজেন্ট থাকে বাট লো লেভেলে থাকে। এরা মেনলি ম্যালিগন্যান্ট সেলেই বেশি থাকে, বাট নর্মাল টিস্যুতে প্রেজেন্ট থাকলেও সেটা কম পরিমাণে থাকে, এবং ফেটাল লাইফে এটা কিন্তু থাকে না, বাট এটা কিন্তু মেনি এই টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন ফেটাল লাইফেও প্রেজেন্ট থাকে। সো এই ডিফারেন্সগুলো আমি একটু জানবো। এবং এই যে টিউমার স্পেসিফিক, এটা টিউমার স্পেসিফিকই তো হবে, রাইট, শুধু টিউমারই যেহেতু আছে, বাট এটা নন স্পেসিফিক, এটা নর্মাল সেলেও থাকতে পারে, বা বিভিন্ন টিউমারে সেম হচ্ছে গিয়ে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন থাকতে পারে। CA-125 এটা যে শুধু ওভারিয়ানেই থাকবে ব্যাপারটা এরকম না, আরও কিছু ক্ষেত্রেও কিন্তু এটা থাকতে পারে, যেমন ধরো এন্ডোমেট্রিয়াসিস, এই ক্ষেত্রে এখানে যেটাকে আমরা এন্ডোমেট্রিওমাও বলতে পারি, সেই জায়গায় কিন্তু এটা এলিভেটেড থাকে। সেরকম বিভিন্ন কন্ডিশনে এলিভেটেড থাকতে পারে, কোনো স্পেসিফিক জায়গায় যে এটা থাকতেছে, স্পেসিফিক টিউমারই থাকতেছে তা না, বিভিন্ন টিউমার এটা ভ্যারি করতে পারে। এবং এটা ডায়াগনোসিস অফ টিউমারে কিন্তু এটা হচ্ছে প্রোগনোসিসে, আর এটা রিকারেন্স দেখতে, এবং এটা হচ্ছে হিস্টোকেমিস্ট্রির মাধ্যমে মেইনলি আমরা এটা ডিটেক্ট করি, হিস্টোকেমিস্ট্রি, ইমিউনো হিস্টোকেমিস্ট্রি। আর এটা হচ্ছে সেরোলজি মানে ব্লাডের বিভিন্ন টেস্ট করে। মেজর ক্লাসেস অফ টিউমার অ্যান্টিজেন এটাকে আমরা আরেকটাভাবে একটু ভাগ করতে পারি, যেমন ধরো মানে আমাদের টিউমার সাপ্রেসর যে জিন, সেটা আমি ধরলাম মিউটেটেড হয়ে গেছে, নর্মালি P53, এটাকে আমরা একটা টিউমার সাপ্রেসর জিন বলি, যেটা খুব ইম্পর্টেন্ট টিউমার সাপ্রেসর জিন। টিউমার সাপ্রেসর জিন মানে সে সকল জিন যেগুলো টিউমারকে আমার বডিতে সাপ্রেস করে রাখে, টিউমারকে গ্রো করতে নর্মালি দেয় না, বাট এগুলো যদি মিউটেটেড হয়ে যায় তাহলে তো কার্সিনোমা হবে বা ক্যান্সার হবে। অথবা বিভিন্ন অনকোজেন্স, এগুলোর যদি প্রোডাক্ট, যেমন ধরো মিউটেটেড RAS, এটা যে RAS যে জিনটা, এটা যদি মিউটেটেড হয়ে যায়, BCR-ABL, এটা একটা ফিউশন প্রোটিন হিসেবে কাজ করে, তো এটার যদি মিউটেশন হয়ে যায় সেটাকে আমরা বলতেছি প্রোডাক্ট অফ অনকোজেন্স, মানে অনকোজেন্সের প্রোডাক্ট হিসেবে এগুলো কিন্তু কাজ করতে পারে। আচ্ছা, এখন আসো যে মিউটেটেড সেলফ প্রোটিন, মানে নিজের সেলফ প্রোটিনই মিউটেটেড হয়ে গেছে, সেটা হইতে পারে রেডিয়েশনের মাধ্যমে, বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে, কার্সিনোজেনের মাধ্যমে, আবার বডির বিভিন্ন স্ট্রাকচারে, বিভিন্ন প্রোটিনে অটোমেটিক মিউটেশন হয়ে যাইতে পারে, সেটা এক্সপোজারে হোক বা অটোমেটিক্যালি হোক, স্পন্টেনিয়াসলি হোক। তারপর হচ্ছে ওভার এক্সপ্রেসড অর অ্যাবারেন্টলি এক্সপ্রেস সেল প্রোটিন, মানে সেল প্রোটিন নর্মালি যেভাবে এক্সপ্রেস করার কথা তার থেকে অনেক বেশি এক্সাজারেটেড ওয়েতে এক্সপ্রেস হইতেছে, আনকন্ট্রোলড ওয়েতে, যেমন টাইরোসিনেস, GP100, মানে গ্লাইকোপ্রোটিন 100, তারপরে মার্ট ইন মেলানোমাস। তারপরে হচ্ছে অনকোজেনিক ভাইরাস প্রোটিন, যেমন প্যাপিলোমা, HPV, যেটা দ্বারা সার্ভাইকাল কার্সিনোমা হয়, এটার প্রোটিন যেমন E6, E7, এরকম কিছু প্রোটিন আছে, যে প্রোটিনগুলো কিন্তু এই কার্সিনোমা করতে দায়ী, সার্ভাইকাল কার্সিনোমা করতে মেইনলি দায়ী। তারপরে এপস্টেইন-বার ভাইরাস নিউক্লিয়ার প্রোটিন, এটা কিন্তু EBV ইনডিউস যে লিম্ফোমা, স্পেশালি নন হজকিন্স লিম্ফোমা, এগুলোতে হেল্প করে। তারপরে অনকোফেটাল অ্যান্টিজেন্স কি, সেটা আমরা অলরেডি জেনে আসছি। তারপরে অল্টার্ড সেল সার্ফেস গ্লাইকোপ্রোটিনসের মধ্যে যেমন ধরো কার্বোহাইড্রেট 125 বা কার্বোহাইড্রেট 199, সো এগুলা কিন্তু যেমন ধরো ওভারিয়ান কার্সিনোমার ক্ষেত্রে সার্ফেসে থাকে এই গ্লাইকোপ্রোটিনসগুলো। সো নর্মাল যে প্রোটিন থাকে সেগুলো অল্টার্ড হয়ে এরকম স্ট্রাকচার ফর্মেশন করে টিউমার সেলের গায়ে, সো এগুলা। অথবা মিউসিন প্রোটিন 1, এটা হচ্ছে ওভারিয়ান ব্রেস্ট, দুইটা কার্সিনোমাতেই পাওয়া যেতে পারে। তারপর টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, আর হচ্ছে এটা কোন কোন ডিজিজের ক্ষেত্রে মার্কার হিসেবে কাজ করে, যেমন ধরো হেপাটাইটিস সেলুলার কার্সিনোমা বা নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার যেগুলো, যেমন হচ্ছে সেমিনোমা তো হচ্ছে সেমিনোমা, এটা হচ্ছে সেমিনোমেটাস, বাট এটা বাদে নন সেমিনোমাটাস যে জার্ম সেল টিউমারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আলফা ফেটোপ্রোটিন, যেটা এটা হচ্ছে আমাদের টিউমার মার্কার হিসেবে কাজ করে, মানে এগুলো পাওয়া যায় যদি টিউমারের সার্ফেস অ্যান্টিজেন হিসেবে, তাহলে আমরা ধারণা করতে পারি এই টিউমারটা হতে পারে। তারপরে কার্সিনোইম্বানিক কার্সিনোম অ্যান্টিজেন, এটা হচ্ছে কার্সিনোম অফ কোলন, তারপরে প্যানক্রিয়াস, লাং, স্টোমাক, হার্ট, এগুলোতে পাওয়া যেতে পারে। হিউম্যান কোরোনিক গোনাডোটপিন, এটা হচ্ছে ট্রোফোব্লাস্টিক টিউমার বা টেস্টিকুলার টিউমার নন সেমিনোমাটাস, যেটা সেগুলোতেও পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা প্রোস্টেটিক কার্সিনোমাতে পাওয়া যেতে পারে। CA-125, এটা ওভারিয়ান ক্যান্সারে পাওয়া যেতে পারে। 199, যেটা এটা ক্লোন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সারে পাওয়া যায়। 153, যেটা এটা ব্রেস্ট ক্যান্সারে পাওয়া যায়, ঠিক আছে। 153 যেটা, এবং P53, তারপর হচ্ছে এগুলা যদি মিউটেশন হয়, মিউটেশনে এদের মিউটেন্স আমি কোন কোন ক্ষেত্রে পাইতে পারি, মানে স্টুলে এবং সেরামে এদের মিউটেন্স আমি পাইতে পারি কোলন ক্যান্সারের ক্ষেত্রে। তারপরে P53 এর মিউটেশন, তারপরে RAS জিনের মিউটেশন, এগুলো যদি মানে এই যে মিউটেন্স প্রোডাক্টগুলো, এগুলো যদি আমি স্টুলে বা সেরামে পাই, তাহলে সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার ইন্ডিকেট করতে পারে এই সকল মার্কারগুলো।
তারপরে যদি আমি স্পুটাম এবং সেরামে P53 এবং RAS এই জিনগুলোর মিউটেন্টস পাই, মিউটেন্টস প্রোডাক্টগুলো পাই, তাহলে সেটা লাং ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে। তারপরে P53 মিউটেন্টস ইউরিনে পাইলে সেটা হচ্ছে ব্লাডার ক্যান্সারকে ইন্ডিকেট করতে পারে। সেইগুলো হচ্ছে টিউমার মার্কার হিসেবে কাজ করতেছে। এখন হচ্ছে টিউমার ইমিউনিটি, অর্থাৎ আমাদের টিউমার যখন হয়েছে সেই টিউমারের বিরুদ্ধে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেমের যে ইমিউনো কম্পিটেন্ট সেলসগুলো আছে, NK সেলস, তারপর হচ্ছে CD8+ যে সেলস আছে, এই সেলসগুলো কীভাবে ইমিউন রেসপন্স তৈরি করতেছে, এবং কিছু অ্যান্টিবডি বা হিউমেরাল যে ইমিউনিটি আমাদেরটা, সেটাও কিছু রেসপন্স কিন্তু তৈরি করে। সো এইগুলো কীভাবে কাজ করতেছে সেগুলো আমরা দেখব। ফার্স্ট কথা হচ্ছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ইনেট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ইনেট ইমিউনিটি যেটা, সেটার মধ্যে আমরা জানি ন্যাচারাল কিলার সেল থাকে। তো ন্যাচারাল কিলার সেল আসলে কীভাবে কাজ করে, এটা নর্মালি যেটা হয়, ধরো এটা টিউমার সেল। সো এই টিউমার সেলটা, এবং দেখা যায় যে নর্মালি টিউমার সেলে কিন্তু আমরা নর্মালি কী জানি যে নর্মাল যে সেলগুলো আমাদের, যে কোনো নর্মাল সেল, নিউক্লিয়েটেড নর্মাল সেল, সেটার মধ্যে নিউক্লিয়াস আছে এবং এই নিউক্লিয়েটেড নর্মাল সেলগুলোতে MHC, এটা হচ্ছে আমি ধরলাম MHC1। সো এই MHC ক্লাস 1 এটা খুব বেশি পরিমাণে থাকে, কারণ নিউক্লিয়েটেড সেলে MHC1 থাকবে, এটাই নর্মাল। কিন্তু যেগুলো টিউমার সেল, আমি ধরলাম এই সেলটা হচ্ছে কী হয়ে গেছে, টিউমার সেল হয়ে গেছে। সো এই টিউমার সেলে দেখা যায় MHCর পরিমাণ খুবই কমে যায়, MHC ক্লাস 1-এর পরিমাণ কমে যায়। এবং আমাদের ন্যাচারাল কিলার সেলটা কীভাবে কাজ করে, ন্যাচারাল কিলার সেল যেটা, এটাতে কিছু রিসেপ্টর থাকে, NK সেল, এটাতে কিছু রিসেপ্টর থাকে, এবং এটা তখনই স্টিমুলেটেড হবে বা তখনই এটা কাজ করবে টিউমার সেলের উপরে যখন এটা বুঝতে পারবে যে আমি এই জায়গায় তো চিনতাম কিছু সেল রে, তো এই সেলগুলো তো নর্মালি ছিল, এখানে MHCর লেভেল নর্মালি ছিল, হুট করে আমি দেখলাম এই যে একটা সেল, এই সেলের MHC লেভেল কমে গেছে। সো MHC যেহেতু কমে গেছে, তার মানে এটার মধ্যে ঘাপলা আছে, এটা হয়তো বা টিউমার সেল। সো MHC, কারণ টিউমার সেলেই MHC থাকে না বেশি, কমে যায়। সো এই জন্য হচ্ছে NK সেল কী করবে, তখন এটার কাছে আসবে, NK সেল এটার কাছে এসে এটাকে ডিস্ট্রয় করতে চাবে। ফার্স্টে এটার সাথে, এই টিউমার সেলের সাথে বাইন্ড করবে। কীভাবে বাইন্ড করবে, এই যে কিছু রিসেপ্টর থাকে, এই রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড করবে, প্যাটার্ন রিকগনিশন রিসেপ্টর টাইপের কিছু রিসেপ্টর, যেগুলোর মাধ্যমে NK সেল বাইন্ড করবে, এবং বাইন্ড করে NK সেলের মধ্যে থেকে কিছু সাবস্টেন্স, কিছু হাইড্রোলাইটিক এনজাইম সেটাতে সিক্রেট করবে, যেটাকে আমরা বলতেছি পারফোরেশন। মানে কি, ছিদ্র করা, ফলে এই টিউমার সেল বিভিন্ন ছিদ্র করবে, ছিদ্র করে টিউমার সেলের মধ্যে ঢুকবে গ্রানজাইমস। সো পারফোরেন্স এবং গ্রানজাইম সিক্রেট করে, এর মধ্যে গ্রানজাইমসটা মেনলি কিলিংয়ের কাজটা করে, আর পারফোরেন্সের মাধ্যমে ছিদ্র করে, এবং ছিদ্রের মাধ্যমেই গ্রানজাইমসটা ভিতরে ঢোকে। সো এটা হচ্ছে কিসের বললাম, NK সেল এভাবে কাজ করে। সো এটা ইনেট ইমিউনিটি, এটা বডিতে এমনিতেই থাকে NK সেল। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে সেল মিডিয়েটেড আছে, হিউমেরাল আছে, মেইনলি সেল মিডিয়েটেড CD8+ যে এই সেলের মাধ্যমেই কাজ করে। এবং এটা হচ্ছে ডিস্ট্রাকশনটা কীভাবে করে, ফার্স্ট কথা দেখো, এক তো হচ্ছে আমাদের যে সাইটোটক্সিক টি সেল আছে, এই যে টিউমার সেলটা, এবং টিউমার সেলের গায়ে আমরা জানি যে MHC ক্লাস 1 যে অ্যান্টিজেন, 1 যে মলিকিউল, সেটার সেই প্রোটিনটার মাধ্যমে, এটা হচ্ছে MHC1। সো এটার মাধ্যমে এই যে একটা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করলো, এটা হচ্ছে MHC ক্লাস 1। সো MHC ক্লাস 1-এর মাধ্যমে এই যে হচ্ছে CD8+ যে সেলটা, সো এটার রিসেপ্টর থাকে, টি সেল রিসেপ্টর। সো এটার কাছে এই অ্যান্টিজেনটাকে দিল, এই অ্যান্টিজেনটা হতে পারে টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন। তো এই টিউমার সেল, এটা হচ্ছে টিউমার সেল, এটা টিউমার সেল না, এটা হচ্ছে CD8+ সেল, সাইটোটক্সিক সেল, আর এটা হচ্ছে টিউমার সেল। সো এই CD8+ সেল যখন এটাকে নিল, তখন CD8+ সেল কী করবে, নর্মালি দেখা যায় যে CD8+ সেলও বিভিন্ন সাবস্টেন্স, পারফোরিন গ্রানজাইমস এবং বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে এখানে কিলিং করতে পারে, বা সেল মিডিয়েটেড ইমিউনিটির নর্মাল যে প্রসেস, সেটার মাধ্যমে এগুলোকে কিল করবে। এর ন্যাচারাল কিলার সেলের মেকানিজম বললাম, আমি হচ্ছে সাইটোটক্সিক টি সেলের মেকানিজমটা বললাম। এবং ম্যাক্রোফেজও কী করতে পারে, ম্যাক্রোফেজ কী করতে পারে, ওই টিউমার সেলের যে অ্যান্টিজেনগুলো আছে এগুলোকে ভিতরে ইনগালফ করে নিতে পারে, এবং ইনগালফ করে নিয়ে সেগুলোকে কিল করার ট্রাই করতে পারে। দেখো NK সেল একভাবে তো বললাম যে কন্ট্যাক্টের মাধ্যমে, এই যে টিউমার সেল এখানে কন্ট্যাক্ট করলো রিসেপ্টরের মাধ্যমে, এবং পারফোরিন গ্রানজাইমসের মাধ্যমে কিল করলো। আমাদের ন্যাচারাল কিলার সেল আরেকভাবেও কাজ করতে পারে। আরেকভাবে কীভাবে কাজ করতে পারে, ধরো এই যে হচ্ছে টিউমার, সো টিউমারের এই জায়গায় অ্যান্টিজেন আছে। সো অ্যান্টিজেনে আমরা কী জানি যে অ্যান্টিবডি এখানে তৈরি হতে পারে, টিউমারের বিরুদ্ধে অ্যান্টিবডি তো তৈরি হইতেই পারে। সো এখানে ধরো একটা অ্যান্টিবডি, সো এখানে আমরা জানি যে FC পোর্শন হচ্ছে NK সেলের জন্য কী থাকে, রিসেপ্টর থাকে। সো NK সেল কী করতে পারে, এখানে বাইন্ড করে, NK সেল আমরা জানি যে তখন এখান থেকে আবার ওই যে পারফোরিন গ্রানজাইম সিক্রেট করে এটাকে ডিস্ট্রয় করতে পারে। সো অ্যান্টিবডির মাধ্যমেও ADCCর মাধ্যমে কিল করতে পারে, আবার ওই যে মানে নর্মালি যেটা হচ্ছে মানে ইনেট ইমিউনিটির মাধ্যমে যেটা, ওইভাবেও কিল করতে পারে। আচ্ছা, আর হিউম্যান ইমিউনিটির মাধ্যমে হচ্ছে অ্যান্টিবডি কমপ্লিমেন্টস, এগুলোর মাধ্যমে এভাবে হচ্ছে কিল করতে পারে, কমপ্লিমেন্ট অপশনাইজেশন, এই সকল প্রসেসের মাধ্যমে। ইমিউন সার্ভিলেন্স একটা টার্ম আছে, যে আমাদের বডিতে যে টিউমার সেলসগুলো থাকে, এগুলোর বিরুদ্ধে আমাদের বডির ইমিউন সিস্টেম কিন্তু কন্টিনিউয়াস একটা তদারকি করে। সো এটাকে আমি বলতেছি ইমিউন সার্ভিলেন্স। এবং এটা সেল মিডিয়েটেড ইমিউনিটির মাধ্যমে, স্পেশালি CD8+ সেলের মাধ্যমে করে।
ঠিক আছে। এখন ওই যে মেকানিজমগুলো আমরা একটুকে পড়ে আসছি সেইগুলোই কিন্তু এখানে বলা হয়েছে যে এনকে সেল দুইভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে ডাইরেক্টলি মানে এমএসসি মলিকিউল যাদের নাই, টিউমার সেলের ইউজুয়ালি এমএসসি মলিকিউল থাকে না, এমএসসি 1 যেটা থাকে না, এজন্য এটা বুঝতে পারে এনকে সেল এবং পারফরিং গ্রানুলোসের মাধ্যমে কিল করে। আর একটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট। ঠিক আছে। এখন সাইটোটক্সিক টি সেল কীভাবে কাজ করে, টিউমার যে অ্যান্টিজেন থাকে সেগুলোকে এমএসসি ক্লাস 1-এর মাধ্যমে ডিটেক্ট করে। কারণ আসলে এখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের দরকার হয় না, কারণ আমরা জানি টিউমার সেল ডাইরেক্টলি এমএসসি 1-কে প্রেজেন্ট করতে পারে, যেহেতু এটা একটি নিউক্লিয়েটেড সেল, সো করতে পারে। সো ওই জন্য হচ্ছে গিয়ে ডাইরেক্টলি ওখানে এমএসসি 1 প্রেজেন্ট করতে পারবে এবং এভাবে হচ্ছে ডিস্ট্রয় হবে। আর টি সেলস, এনকে সেলস অ্যান্ড ম্যাক্রোফেজেস মে কোলাবোরেট ইন অ্যান্টি টিউমার অ্যাক্টিভিটি, অর্থাৎ এই তিনটা একসাথেও কাজ করতে পারে। বিকজ ইন্টারফেরন গামা যেটা, তারপর হচ্ছে ইন্টারফেরন গামা যেটা, এটা হচ্ছে একটা সাইটোকাইন এবং এটা মেইনলি টি সেল, এনকে সেল এগুলো দ্বারা সিক্রেটেড হয় এই সাইটোকাইনটা, এবং এই সাইটোকাইনটা আবার ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতে পারে। সো এইভাবে ম্যাক্রোফেজটা অ্যাক্টিভেটেড হয়ে কিন্তু এরা তিনজন মিলেমিশে কাজ করতে পারে। তারপরে হিউমেরাল ইমিউনিটি, বিভিন্ন কমপ্লিমেন্ট বা হচ্ছে বিভিন্ন অ্যান্টিবডি এবং অপসিনাইজেশনের যে প্রসেসটা, অপসিনাইজেশন প্রসেস নিয়ে আমি আগের ভিডিওতে অনেক আলোচনা করছি, এইভাবেও কিন্তু কিলিং করতে পারে। কী কী প্রসেসের মাধ্যমে টিউমার বেঁচে যেতে পারে বডিতে, মানে পার্সনের কোন কোন প্রবলেম থাকলে, যেমন ধরো পার্সনের বডিতে টি সেলের কোস্টিমুলেশন নাই, ওই যে আমরা B7, তারপর হচ্ছে CD28, এগুলো নিয়ে অনেক কথা বলছি যে অ্যাকচুয়ালি টি সেল অ্যাক্টিভেশনে কোস্টিমুলেশন লাগে। এটা মানে ম্যাক্রোফেজ হচ্ছে B7 থাকে আর টি লিম্ফোসাইটে CD28 থাকে। সো এই কোস্টিমুলেশন যদি না থাকে তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পার্সনটার ইমিউন সিস্টেম কাজ করতে পারবে না। অ্যান্টিজেন যদি মাস্কিং হয়ে থাকে, অ্যান্টিজেনটাকে ঠিকভাবে ডায়াগনোসিসও করতে পারতেছে না, ডিটেক্ট করতে পারতেছে না। আবার সাইটোটক্সিক টি সেলের যদি অ্যাপোপ্টোসিস হয়ে যায়, যদি মরে যায়, তারপরে ইমিউনো সাপ্রেশন যদি থাকে কোনো অনকোজেনিক এজেন্ট দ্বারা, অথবা যদি মানে এমএসসি মলিকিউলের এক্সপ্রেশনই ঠিকভাবে না করতে পারে, তাহলে তো ওই অ্যান্টিজেনটাকে ডিটেক্টই করতে পারবে না। আবার ধরো অ্যান্টিজেন নেগেটিভ ভ্যারিয়েন্টস, অর্থাৎ এটা যারা বুঝেছে যে টিউমার প্রোগ্রেশনের টাইমে স্ট্রংলি ইমিউনোজেনিক যে সকল সাবক্লোনস আছে সেগুলো ইলিমিনেটেড হয়ে যেতে পারে। সো তখন ওইভাবে ডায়াগনোসিস নাও করা যেতে পারে টিউমারটাকে। এবং ইমিউনো ডায়াগনোসিস অফ টিউমার এর ক্ষেত্রে আমরা কী করি, ডিটেকশন অফ টিউমার অ্যান্টিজেন, যেটা হচ্ছে টিউমার অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন, সেগুলো আমরা ডিটেক্ট করি। তারপর হচ্ছে সেল সার্ফেস বিভিন্ন মার্কার্সকে ডিটেক্ট করি। তারপর হচ্ছে টিউমার ইমেজিং আমরা করতে পারি। ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা ইমিউনো ডায়াগনোসিস অফ টিউমার করতে পারি। এবং ক্যান্সার ইমিউনো থেরাপি বলতে কী বোঝানো হয়েছে, ক্যান্সার ইমিউনোথেরাপি ইজ দ্য ইউজ অফ ইমিউন সিস্টেম টু ট্রিট ক্যান্সার। সো এটাকে আমরা বলি ক্যান্সার ইমিউনোথেরাপি। আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি যেগুলো লাস্টে ম্যাব আছে, সেটুক্সিম্যাব, রিটুক্সিম্যাব, ট্রাস্টিজুম্যাব, এগুলো ইউজ করতে পারি। তারপরে সাইটোকাইন্স থেরাপি যেমন হচ্ছে ইন্টারফেরন, ইন্টারলিউকিন 2, টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এগুলো ইউজ করে। অথবা আমরা কিন্তু ডেনড্রাইটিক সেলস, তারপরে অথবা ল্যাক যেটাকে লিম্ফোকাইন অ্যাক্টিভেটেড কিলার সেলস, টিউমার ইনফিলেটিং লিম্ফোসাইট, এগুলো ইউজ করতে পারি। সো এগুলো ইউজ করে আমরা ক্যান্সারের ইমিউন থেরাপি দিতে পারি।